টাঙ্গাইলে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অপরাধে ওয়ার্ড বিএনপির কার্যক্রম স্থগিত। পিরোজপুরে বিএনপির দুই নেতার উপর দুর্বৃত্তদের হামলা, উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে খুলনায়। মেহেরপুর ক্লিনিকে জরায়ু অপারেশনে নারীর মৃত্যু, দুই চিকিৎসককে মারধর, হাসপাতাল ভাঙচুর, চলছে তদন্ত। প্রেমের প্রস্তাব ও ইফটিজিং এ প্রতিবাদ করায় নাটোরের গুরুদাসপুরে অ্যাসিড নিক্ষেপে ৭০ বছরের বৃদ্ধা দগ্ধ। এবং প্রথমবারের মতো ময়মনসিংহে আয়োজিত হতে যাচ্ছে ওয়েডিং ফটোগ্রাফার্স ক্রিকেট লিগ, শুরু আগামীকাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তসলিমা তিথি। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। টাঙ্গাইলের ভুয়াপুরে জামায়াত ইসলামের নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনায় গাবসারা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ভুয়াপুর উপজেলা বিএনপির সহ সভাপতি এস.এম. ফরহাদুল ইসলাম শাপলাকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুয়াপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেঘার পটল গ্রামে রাজনৈতিক হীন উদ্দেশ্য হাসিলের জন্য উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি করা হয়। বিভিন্ন মাধ্যমে তথ্য প্রমাণের ভিত্তিতে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়ায় উক্ত গাবসারা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার বিকেল ৫:৩০টার দিকে ভুয়াপুর উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘার পটলে অবস্থিত জামায়াতের অফিসে আগুন দেওয়ার অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। পিরোজপুর সদরে বিএনপির ২ নেতার উপর হামলা করেছে দুর্বৃত্তরা। এতে মহিউদ্দিন মল্লিক নাসির ও রিয়াজ উদ্দিন মল্লিক নিপু নামের ওই ২ নেতা গুরুতর জখম হন। রোববার রাত ১১টার দিকে সদর উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার মহিউদ্দিন মল্লিক নাসির পিরোজপুর ১ আসনে বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এবং সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক। রিয়াজউদ্দিন মল্লিক নিপুর সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাজীব পাইক জানান, আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে ২ জন পেশেন্ট পাই, নাম হচ্ছে নাসির মল্লিক আর নিপু মল্লিক। এখানে আসার পরে আমরা দেখি গুরুতর ইনজুরি অবস্থায় তারা এখানে পৌঁছায় এবং প্রচুর পরিমাণে ব্লিডিং ছিল এবং কয়েকটা জায়গায় অনেক ইনজুরি, টেন্ডন ইনজুরি ছিল। আমরা প্রাথমিক ট্রিটমেন্ট শেষে এবং এমার্জেন্সি যেটুকু করা সম্ভব এখানে আমাদের পক্ষে সেটুকু করে আমরা উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজে। মেহেরপুরের একটি ক্লিনিকে জরায়ু টিউমার অপারেশন করতে গিয়ে নাসিমা খাতুন মারা গেছেন। রোববার রাতে ৯টার দিকে ক্লিনিকের অপারেশন থিয়েটারে এ ঘটনা ঘটে। নাসিমা গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। রোগীর মৃত্যুতে ক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকের মালিক ডাক্তার মিজানুর রহমান ও তার ছেলে এনেস্থেসিস্ট ডাক্তার অভির ওপর হামলা চালান। দুজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রোগীর লোকজন পুনরায় ক্লিনিকে হামলা চালানোর চেষ্টা করলে সেনাবাহিনী বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে। মৃতের ছেলে নাজমুল হুদা জানান, অপারেশন চলাকালীন তার মা যন্ত্রণায় চিৎকার করলেও থিয়েটার থেকে মুক্তি পাননি। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান দীপু বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং চিকিৎসকরা মৃত্যুর কারণ পরীক্ষা করবেন। চিকিৎসার অবহেলা ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন জেলা সভাপতি ডাক্তার আব্দুস সালাম চিকিৎসকদের উপর হামলা ও ক্লিনিক ভাঙচুরকে তীব্র নিন্দা জানিয়েছেন।
আমরা আমার বোনের লাশকে ব্যবসা করতে চাই না। আমার বোন মারা গেছে, আমার সামনে সে মেরে ফেলছে। এ ব্যাপারে আমরা চাই যে অন্যভাবে সে নাক কান গলার ডাক্তার, সে অন্য কিভাবে রোগী চিকিৎসা করে, তার ছেলে ডাক্তার না। আমার দাদা বোন, আমার দারোয়ান বোন, আমার মজুন আমার সঙ্গে কথা হলো। আমার বোন আমাকে বলছে, বোন তুমি থাকবো, আমি থাকবো। আমরা থাকার নাই কিন্তু আমি 3 বোন থাকবো, 3 বোন থাকবো। আমার বোন গেল, বোনের সাথে দোয়া করলো, বোনের মাথায় হাত দিলাম, বোন তুমি যাও, আমি বসে আছি। বর্তমানে আমি এখন এখানে আছি। আমরা তো পেশেন্টের ডেথের সংবাদ শুনে আমরা এখানে এসেছি। আমরা কোনো ডক্টরের সাথে এখনো কোনো কথা বলিনি এটা নিয়ে আমরা কি কতদূর এগোতে পারি, কি সিদ্ধান্ত নিতে পারি। এখন তো পুলিশের হেফাজতে আছে। আমরা এসপি সাহেবকে জানিয়েছি যে ঘটনাগুলো যা যা ঘটেছে এটা সবই থেকে জানানো হয়েছে। ওনাকে বলা হয়েছে যে পেশেন্টের কোনো অপারেশন করা হয়নি। এমন অবস্থায় পেশেন্টকে উঠিতে তোলার সাথে সাথেই একটা প্যানিক কনভার্সন হয়, তারপরে এটাকে আর সেভ করানো যায়নি। এটা হলো এক্সিস্টিং ডক্টরের মতবাদ। নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের আদর্শ গ্রামে দুর্বৃত্তদের অ্যাসিড নিক্ষেপে হালিমা বেগম গুরুতর আহত হয়েছেন। প্রেমের প্রস্তাব ও ইফটিজিং এর প্রতিবাদ করায় কলেজ ছাত্রী অ্যাসিড দগ্ধ বৃদ্ধার নাতনি শাবানাকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করা হলেও তা গিয়ে পড়ে বৃদ্ধা হালিমা বেগমের শরীরে। অ্যাসিড দগ্ধ বৃদ্ধা মেয়ে ও নাজিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোসাম্মদ জামিলি বেগম জানান, তার মেয়ে শাবানাকে কলেজে যাওয়ার পথে দীর্ঘদিন ধরে অভিযুক্তরা পথ রোধ করে ইফটিজিং ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ নিয়ে পরিবারে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছিল। তিনি আরও জানান, এই ঘটনায় কোর্টে একটি মামলা বিচারাধীন রয়েছে। জামিলি বেগমের বক্তব্য অনুযায়ী রাত 2টার দিকে হালিমা বেগম ও তার নাতনি শাবানা বাড়ি থেকে বাথরুমে যাওয়ার সময় দুর্বৃত্তরা শাবানাকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করে। এতে শাবানা রক্ষা পেলেও হালিমা বেগম গুরুতরভাবে দগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় আহত হালিমাকে প্রথমে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখান থেকে তাকে নাটোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। 16 ফেব্রুয়ারি সকাল 5:29 একটি রোগী আসেন এবং উনি সকাল 6টায় ভর্তি হন। রোগীর নাম হালিমা, ওনার বয়স 70, ওনার বাড়ি হচ্ছে নাজিরপুর গুরুদাসপুর নাটোরে। উনি আমাদের কাছে বর্ণনা মতে ওনার আত্মীয় স্বজনের যে উনি অ্যাসিড বার্নের দ্বারা শিকার হয়েছেন এবং উনি এই কারণে আমাদের এখানে ভর্তি হয়েছেন চিকিৎসা নেওয়ার জন্য। যেহেতু এটি একটি পুলিশ কেস হিসেবে ভর্তি হয়েছে, তো আমরা তার চিকিৎসা এখানে আমাদের যেটুকু সম্ভব আমরা সেটুকু দিয়েছি এবং আমাদের চিকিৎসা চলমান আছে। এবং আমরা এই রোগীর সাথে এবং আমাদের যা ডাক্তার আছেন কনসালটেন্ট সবার সাথে আলাপ করে জেনেছি যে এটি আরেকটু উন্নত চিকিৎসার প্রয়োজন বিধায় আমরা আশা করছি রোগীর লোককে একটু বোঝানো যাবে যে এটি এই প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টের কাছে গেলেই বেশি ভালো হবে। আমরা সেই বিষয়ে তাদেরকে পরামর্শ দিচ্ছি এবং আমাদের যে চিকিৎসা আছে সেটি চলমান আছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমা পার হওয়ারও 48 ঘন্টা পেরিয়েছে, কিন্তু রাজশাহীর বিভিন্ন এলাকায় এখনও নির্বাচনী প্রচারণার ব্যানার, ফেস্টুন এবং বিলবোর্ড অপসারণ করা হয়নি। বৃহস্পতিবার অনুষ্ঠিত 13তম জাতীয় সংসদ নির্বাচন ও একযোগে গণভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়। রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি 2025-এর 19 নম্বর ধারা অনুযায়ী ভোটগ্রহণ শেষ হওয়ার 48 ঘন্টার মধ্যে প্রার্থীদের নিজ দায়িত্বে সব ধরনের প্রচারণার সামগ্রী অপসারণ করার বাধ্যবাধকতা রয়েছে। বৃহস্পতিবার বিকেল 4:30টায় ভোটগ্রহণ শেষ হওয়ায় শনিবার ছিল এসব সরানোর শেষ সময়সীমা। তবে সোমবার সরেজমিনে রাজশাহী 2 সদর ও রাজশাহী 3 পবা মোহনপুর আসনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও বড় বড় বিলবোর্ড এখনও বিদ্যুতের খুঁটি, সড়কের পাশের গাছ, দেয়াল এবং গুরুত্বপূর্ণ মোড়ে ঝুলছে। রাজশাহীর সবগুলো আসনেই প্রার্থীদের নির্বাচনী প্রচার সামগ্রী এখনও দৃশ্যমান। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও দলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মামুনুর রশিদ বলেন, কিছু সীমাবদ্ধতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে এসব সরানো সম্ভব হয়নি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। চাঁদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা 36 প্রার্থীর মধ্যে 25 জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনে মোট প্রদত্ত বৈধ ভোটের 1/8 অর্জন করতে ব্যর্থ হওয়ায় তাদের জমাকৃত 50,000 টাকার জামানত সরকারি কোষাগারে যাবে।
চাঁদপুর 1 আসনে বিজয়ী হয়েছেন বিএনপির আনম এহসানুল হক মিলন, যেখানে 4 প্রার্থী কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন। চাঁদপুর 2 আসনে ডক্টর জালাল উদ্দিন জয়ী হন, এখানে 6 প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। চাঁদপুর 3 আসনে শেখ ফরিদ আহমেদ বিজয়ী, 5 প্রার্থী জামানত হারিয়েছেন। চাঁদপুর 4 ও চাঁদপুর 5 আসনে কম ভোটে 5 প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। চাঁদপুর জেলার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার জানান, নির্বাচনী নিয়ম অনুযায়ী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় 50,000 টাকা জামানত দিয়েছেন। ফলস্বরূপ 25 জন প্রার্থীর জামানত এবার সরকারি কোষাগারে যাবে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ময়মনসিংহে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে ওয়েডিং ফটোগ্রাফার্স ক্রিকেট লিগ। ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার এবং ইভেন্ট ম্যানেজমেন্টদের নিয়ে হবে এই ব্যতিক্রমী ক্রিকেট টুর্নামেন্ট। এই উপলক্ষে সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সম্মেলনের আয়োজন করে ময়মনসিংহ ওয়েডিং ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের আয়োজকরা। এ সময় ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দেক হোসেন সৈকত জানান, খেলাধুলার পাশাপাশি এটি ময়মনসিংহ ওয়েডিং ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফারদের জন্য একটি মিলন মেলায় রূপ নেবে, যেখানে পারস্পরিক পরিচয়, সৌহার্দ্য ও বন্ধন আরও দৃঢ় হবে। খেলায় সবসময় প্রতিযোগিতা থাকবে, তবে সবাইকে শৃঙ্খলা বজায় রাখতে হবে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টাঙ্গাইলে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অপরাধে ওয়ার্ড বিএনপির কার্যক্রম স্থগিত। পিরোজপুরে বিএনপির 2 নেতার উপর দুর্বৃত্তদের হামলা, উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে খুলনায়। মেহেরপুর ক্লিনিকে জরায়ু অপারেশনে নারীর মৃত্যু, 2 চিকিৎসককে মারধর, হাসপাতাল ভাঙচুর, চলছে তদন্ত। প্রেমের প্রস্তাব ও ইফটিজিং এর প্রতিবাদ করায় নাটোরের গুরুদাসপুরে অ্যাসিড নিক্ষেপে 70 বছরের বৃদ্ধা দগ্ধ। এবং প্রথমবারের মতো ময়মনসিংহে আয়োজিত হতে যাচ্ছে ওয়েডিং ফটোগ্রাফার্স ক্রিকেট লিগ, শুরু আগামীকাল। দর্শক, এই ছিল দেশ জুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যা 7টার নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।